This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফেব্রুয়ারি পড়ে গেল, গরম সেভাবে পড়েনি, কিন্তু রাজনীতির মাটি তেতে পুড়ে উঠতে শুরু করেছে। দেখুন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ একের পর এক মেগা ইভেন্ট, কিন্তু সব নজর দিল্লির দিকে। 2, 3, 4 এই 3 দিন তৃণমূলের মানে সরকারের একটা বেশ চিন্তার জায়গা রয়েছে রাজ্য সরকারের। কেন বলুন তো? তার কারণ সুপ্রিম কোর্টের বাইরে ভিতরে কোথাও গিয়ে কি মানে তাদের হাঁফ ছেড়ে বাঁচার যে সম্ভাবনা সেটা দেখা যেতে পারে। মেগা ইভেন্ট তাই নজর রয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি যুদ্ধে এবার খোদ মুখ্যমন্ত্রী, কমিশন এবং সিইওর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা মমতা বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারি মাস পড়তেই তুঙ্গে রাজনীতির পারো। দিল্লিতে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিজন হারানো একাধিক পরিবারকেও দিল্লিতে হাজির করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দলের দাবি, মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে। পরিজনকে নিয়ে ধর্নায় বসতে পারে তৃণমূল। সোমবার বিকেল 4টে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী। 4 o'clock they have given us the time. We ask the official time. I'll meet the press media also. I'll brief them also what is going on in the name of SIR. How they want to finish the federal structure. বৈঠক হওয়ার আগেই বিস্ফোরক খবর সামনে। সুপ্রিম কোর্টে খোদ নির্বাচন কমিশনের বিরুদ্ধেই মামলা মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে। মামলাকারী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানির সম্ভাবনা। মুখ্যমন্ত্রী আগেই বারবার বলেছিলেন, যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। তবে কি সুপ্রিম কোর্টে সওয়াল করতে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে? শুরু জোর জল। তিনি দূরদর্শী, তিনি জানেন যে 26-এর নির্বাচনের পরে তার আর মুখ্যমন্ত্রিত্ব থাকবে না। সুতরাং একটা অনুসারী শিল্পর মতন একটা পাশাপাশি একটা প্রফেশন তাকে বেছে নিতেই হবে। তাই জন্য উনি শুরুই করলেন সুপ্রিম কোর্ট থেকে। আমরা গর্বিত। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসই একমাত্র নাগরিকদের বন্ধু, মানুষের বন্ধু, গণতন্ত্রের রক্ষক। অবশ্য মামলার কি আর শেষ আছে? 3 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মমতা ইডি মামলার শুনানি। 8 জানুয়ারি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি অফিসে তল্লাশি চালাচ্ছিল ইডি। 2 জায়গাতেই তল্লাশির মধ্যে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজ ফাইল, ল্যাপটপ, মোবাইল নিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। নিজেই জানান, देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk. পরে রাজপথে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করে ইডি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা করে ইডি। 3 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মমতা ইডি মামলার শুনানি। প্রাথমিক অর্ডারে কড়া কড়া কথাই লিখেছিল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার কি কড়া নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট? সব নজর দিল্লিতে। সমগ্র ফেব্রুয়ারি মাস জুড়ে একের পর এক যেভাবে ঘটনা এই দিল্লির মাটিতে শুধুমাত্র বাংলাকে ঘিরেই হচ্ছে, তাতে একটা কথা বলা যেতেই পারে যে এই মেগা ফেব্রুয়ারি আদতে আগামী কয়েক মাস বা নির্বাচনের আগে বাংলার রাজনীতির অভিমুখ কী হতে চলেছে তা সম্পূর্ণভাবে ঠিক করে দেবে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। মুখ্যমন্ত্রী বনাম নির্বাচন কমিশন সরাসরি সংঘাতের জায়গা এবার সুপ্রিম কোর্টে। সম্মুখ সমরের এই লড়াইয়ের আইনি ভিত্তি কতটা রয়েছে, নাকি তৃণমূল কংগ্রেস রাজনৈতিক লাভ ফায়দা ঘরে তুলতে মরিয়া হয়ে রয়েছে? জ্ঞানেশ কুমার বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। একজন দেশের মুখ্য নির্বাচন কমিশনার, অন্যজন দেশের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। এই দুজনই সোমবার বিকেলে বৈঠকে বসছেন, যারা পরস্পরের চোখে অভিযুক্ত। শুধু মৌখিক নয়, আইনের আঙিনাতেই অভিযুক্ত। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় নির্বাচন কমিশন বলেছে, এসআইআরের কাজে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা হচ্ছে বলে রাজ্যের হলফনামায় দাবি করা হয়েছে। কিন্তু বাস্তবে সহযোগিতার আশ্বাসের ঠিক উল্টো পথে হেঁটে
মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক জনসভায় ধারাবাহিকভাবে উস্কানিমূলক বক্তৃতা দিয়েছেন। এর ফলে ভোটার তালিকা সংশোধনের সঙ্গে যুক্ত নির্বাচনী আধিকারিকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 14 জানুয়ারি সাংবাদিক বৈঠক করে ভয় দেখিয়েছেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তিকর এবং ভুল তথ্য প্রচার করেছেন। যেখানে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের নিশানা করে হুমকি দিয়েছেন, তিনি ভোটারদের মধ্যে আতঙ্কের জন্ম দিতে চেয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় একজন মাইক্রো অবজারভারকে জনসমক্ষে আলাদাভাবে নিশানা করে তাঁকে অবাঞ্ছিত চাপ এবং আতঙ্কের মুখে ঠেলে দিয়েছেন। এই আদালতকেই সহযোগিতার আশ্বাস দিয়েছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সেই আশ্বাসকেই খর্ব করেছে। এবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি মামলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ আইনের আঙিনায় সম্মুখ সমর। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত বলছেন, মুখ্যমন্ত্রী যে মামলাটি করেছেন তিনি একজন নাগরিক হিসাবে মামলা করেছেন, কাজেই সে অধিকার তার আছে, এই মামলাটা তিনি করতে পারেন। জুডিশিয়াল রিভিউ হচ্ছে আমাদের আইনে বেসিক স্ট্রাকচার, কাজেই জুডিশিয়াল রিভিউ করার অধিকার, চ্যালেঞ্জ করা যে কোনো অ্যাকশনকে, এই অধিকার একজন নাগরিকের আছে। যদি কোনো রকম বিতর্কিত পদক্ষেপ নির্বাচন কমিশন নেন, কোনো পদ্ধতিগত ত্রুটি থাকে, তাহলে তার দৃষ্টি আকর্ষণ সুপ্রিম কোর্টের কাছে করা যায়। ইতিমধ্যেই এসআইআর নিয়ে একাধিক মামলা চলছে সুপ্রিম কোর্টে। গত কয়েকদিনে নতুন মামলা গ্রহণ করতে স্পষ্ট অনীহা দেখিয়েছে শীর্ষ আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা কি গুরুত্ব পেতে পারে? আগে যে মামলাগুলি হয়েছে তাতে দৃষ্টি আকর্ষণ করা হয়নি এরকম কোনো ত্রুটির কথা যদি বলা হয়, সেই ত্রুটি যদি প্রমাণিত হয়, তাহলেই সুপ্রিম কোর্ট এটা নিয়ে যা রায় দেওয়ার বা নির্দেশ দেওয়ার দেবেন। জনতার আদালতে কি হতে পারে তা নিয়ে বিজেপি তৃণমূলে জোর দ্বন্দ্ব। এই ইয়ারও কার, ডিএমরা কার? 1000 ডাটা এন্ট্রি অপারেটর দেননি কে? মানুষকে যা হ্যারাসমেন্ট হয়েছে তার জন্য এই রাজ্যের প্রশাসনিক কর্তৃ হিসেবে মুখ্যমন্ত্রী নিজে দায়ী। অভিষেক বলেছিলেন যাদের হয়রানি হবে প্রত্যেকটা বাড়িতে যেতে হবে, বাড়ি টু বাড়ি, ম্যান টু ম্যান, রাজপথে প্রতিবাদ এবং আইনি প্রতিবাদ। এই গোটা প্রসেসটায় একমাত্র তৃণমূল কংগ্রেসই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। মমতা ব্যানার্জি আইনের আদালতেও পরাস্ত হবেন আর জনতার আদালতেও পরিযুদ্ধস্ত হবেন। যারা ওই সুপ্রিম কোর্টে রয়েছে বা হাইকোর্টেও যারা রয়েছেন, তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কী 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 বলেছেন, কী 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 করেছেন, করিয়েছেন, এগুলো কারুরই অজানা নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের মাটি। শুভেন্দু অধিকারী জেলাতেই এক সাধুর উপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জয় শ্রীরাম বলার পরই নাকি তার উপর হামলা করা হয়েছে, এরকমই অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই ঘটনার প্রতিবাদে ভগবানপুর থানা ঘেরাও করে বিজেপি। রাস্তায় আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ, উঠছে স্লোগান, পুলিশকে সামনে থেকে আরো ঝাঁঝ বাড়লো আন্দোলনে। ঘেরাও করা হলো থানা। এক সাধুর উপর আক্রমণ হতে অগ্নিগর্ভ হল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে অনড় বিক্ষোভকারীরা। সেই একইভাবে আন্দোলনের সঙ্গে দেখা ঘটে যাচ্ছে, 3 ভাই মিলে যতক্ষণ ওর অ্যারেস্ট হচ্ছে আগুন জ্বলবে, ঠিক আছে? তখন কি সেটা দেখি, তারপর আমরা আমাদের কথা চলবো, জনসাধারণের উপর কোনো আইন নেই। আরএসএস এর শতবর্ষ উপলক্ষে সাধু সন্ত সমাবেশের অনুষ্ঠান ছিল গুরুগ্রামে। কর্মসূচি শেষে সূর্যানন্দ মহারাজের উপর চড়া হয় দুষ্কৃতীরা। আক্রান্ত সাধুকে নিয়ে যাওয়া হয় চণ্ডীপুর স্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগ, হামলার নেপথ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। হিন্দু সম্মেলন চলছিল, এখানে সূর্যানন্দ স্বামীজির উপর যে ধরনের অত্যাচার করেছে তৃণমূল এবং সরাসরি তৃণমূল কংগ্রেসের জগাই মাধাইরা, আমরা স্পেসিফিক নামে কমপ্লেন করেছি। কেন হামলা হলো হিন্দু সন্ন্যাসীর উপর? আক্রান্তের দাবি, তিনি শুধু জয় শ্রীরাম ধ্বনি তুলেছিলেন, এই ছিল অপরাধ। 4 জন দুষ্কৃতী, 4 জন ব্যক্তি আমার কাপড় ধরে টানছে, বলে এই তুই শুভেন্দুর ছেলা নাকি? হ্যাঁ, এখানে জয় শ্রীরাম কেন বললি রে? আমি বললাম দেখুন, শ্রীরাম আমাদের মহাপুরুষ, তো স্বাভাবিকভাবে শ্রীরামের জয়ের ধ্বনি আমরা প্রত্যেক জায়গায় দেই। সাধুর উপর আক্রমণ হতেই কাঁপছে পূর্ব মেদিনীপুরের রাজনীতি। গেরুয়া বসন পরা একজন সাধু
তিনি জয় শ্রীরাম বলেছেন, তাই তৃণমূলের 3 জন মদ্যপ জেহাদি তাকে আক্রমণ করেছে। তিনি হসপিটালে ভর্তি আছেন এড়াসালে। আমি ওনাকে নার্সিং হোমে শিফট করানোর ব্যবস্থা করলাম একটু আগে। সাধু নাম করে যার কথা বলা হচ্ছে, উনি সরাসরিভাবে রাজনৈতিক বক্তব্য দিচ্ছিলেন এবং সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীকে অসম্মানজনক কথাবার্তা, ধর্মীয় বিভাজন তৈরি করছিলেন। সেই জন্য মানুষের ক্ষোভ তৈরি হয়েছিল। এদিকে এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দুজন সাধু বা সন্তের উপরে জগন্নাথ মাইতি বলে একজন ব্যক্তি এবং তার আরো 2-3 জন অ্যাসোসিয়েটস, তাদের বিরুদ্ধে এই সাধুদের উপর একটা হেনস্থা করা এবং আক্রমণের একটা অভিযোগ আমাদের কাছে আসে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা কেস স্টার্ট করি এবং খুব দ্রুত প্রাথমিক অভিযুক্ত জগন্নাথ মাইতিকে আমরা অ্যারেস্ট করি। জয় শ্রীরাম ধ্বনি নিয়ে বিবাদ দীর্ঘদিন। অতীতেও এই ইস্যুতে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এবার ভোটমুখী বাংলায় এক সন্ত আক্রান্ত হতে আবারও মাথা চাড়া দিল ধ্বনি বিতর্ক। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। সংসদে বাজেট পড়লেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যে বাজেট নিয়ে দেশের পূর্ব প্রান্তে শুরু হয়ে গেল তর্ক বিতর্ক। তৃণমূল বিজেপি একে অপরের অভিযোগ, দাবি দাওয়া তর্কে বিতর্কে যুক্ত হলো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন এই বাজেট বাংলা বিরোধী, একেবারে দেগে দিলেন। প্রধানমন্ত্রী এই বাজেটকে বললেন সংস্কারের এক্সপ্রেস। আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এই বাজেট হামটি ডামটি বাজেট। We have ensured that citizens benefit from every action of the government. বাংলা নামটা উচ্চারণ হলো না, এটা ভালো বক্তৃতার মধ্যে। ये बजट देश की एस्पिरेशन को भी एड्रेस करता। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। নির্মলা সীতারামনের বাজেটে শোনা গিয়েছে বিকশিত ভারতের স্লোগান, কিন্তু সেই বাজেটেই বাংলা বঞ্চিত বলে অভিযোগ তুললেন বিরোধীরা। গত বাজেটে ভোটমুখী বিহারকে ঢেলে প্রকল্প বরাদ্দ করেছিল কেন্দ্র। অনেকেই ভেবেছিলেন এবার ভোটের আগে একই রকম বাজেট ভেট পাবে বাংলা, কিন্তু তৃণমূলের অভিযোগ বাস্তবে সেই প্রত্যাশার শিকে ছেড়েনি। তাদের অভিযোগ বাংলার নাম পর্যন্ত উচ্চারিত হয়নি এবারের বাজেটে। বাংলা নামটা উচ্চারণ হলো না, এটা ভালো বক্তৃতার মধ্যে। ভোট আসছে, তোদের ভোটের জন্যই বিজেপি নিজের ভোটের জন্য কিছু বাড়তি আর্থিক সহযোগিতা করতে পারত, যেটা বিহারের ক্ষেত্রে, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে করেছে, সেটাও বাংলার জন্য করতে পারে না। ওরা জানে বাংলার কাছে ওদের কিছু পাবার নেই। বাজেট নিয়ে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বাজেটে ডানকুনি করিডোরের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী। এই প্রতিশ্রুতি আগেই দেওয়া হয়েছিল বলে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ এবারের বাজেটে পুরনো কথাই ঘুরিয়ে বলা হয়েছে। অভিষেকের মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। বাংলার জন্য বেসিক্যালি কিছু নেই। 85 মিনিটের বাজেট স্পিচে একটা দুটো মীমাংসার কথা বলা হয়েছে। একটা করা হচ্ছে আসাম, একটা করা হচ্ছে ঝাড়খণ্ড। বাংলার একদিকে ঝাড়খণ্ড, একদিকে আসাম। মানে বাংলার মানুষের অসুবিধা হলে হয় ঝাড়খণ্ড যাও, নইলে আসাম যাও, বাংলায় করুন। বাংলার মানুষকে অত্যাচারিত করে রাখ। 85 মিনিট খালি হাঁটে বুকে কাটিয়ে দেওয়া হয়েছে। এবং পুরনো যে কথাগুলো বলেছিল, ডানকুনি সুরাট করিডোর আগের বারও বলা হয়েছে, সেটাই নতুনভাবে বলা হয়েছে। নতুন বোতলে পুরনো মদ। ভেবেছিলেন হয়তো একটা বড় টাকা অ্যামাউন্ট পশ্চিমবঙ্গের জন্য অ্যালোকেট হবে, আর ওখান থেকে উনি কাটমানি নেবেন চুরি করে। সেই সুযোগ চলে যাওয়াতে ওনার আফসোস হচ্ছে। ভারতবর্ষের যে মূল স্রোত, এআই, কোয়ান্টাম, সেমিকন্ডাক্টর, তার মধ্যে বাংলা নেই, সাইড লাইন হয়ে বসে আছে। এই জন্য বাংলা হাওয়া এই উন্নয়নের হাওয়া বাংলার গায়ে লাগছে না, কারণ বাংলা সরকারের দূরদর্শিতা। বাংলার দিকে নজর নেই কি কেন্দ্রের শাসক বিজেপির? নির্মলা সীতারামনের বাজেট পেশের পরই তৃণমূল রেড়ে করে উঠেছে। বাজেট সমালোচনার সুরটা এরপর সপ্তমে বেঁধে দেন খোদ মুখ্যমন্ত্রী। দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে তিনি বাজেট নিয়ে কেন্দ্রকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন। For Bengal, what they have given? Nothing. Talking big. কিছু দেয়নি। Totally it's a directionless, visionless, missionless, actionless, economy is derailed. টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। আমরা জানি তৃণমূলের ছানির অপারেশনটা জরুরি, কিন্তু কানেও যে সমস্যা এটা আগে বুঝে উঠতে পারি। দুর্গাপুর, শিলিগুড়ি, ডানকুনি এগুলো কোথায়? মঙ্গলগ্রহে?
এই বাজেট তো পশ্চিমবঙ্গকে আরো বিকশিত করার বাজেট। বাজেটে বাংলা বঞ্চিত বলে অভিযোগ তুলছে রাজ্যের শাসক। তুলনা টানা হচ্ছে বিহারের সঙ্গে। তৃণমূলের দাবি, এবারে বাংলায় জয়ের সম্ভাবনা নেই বলে বাজেটে বাংলার জন্য তেমন কোনো প্রকল্পও নেই। তৃণমূলের এই প্রচারের পাল্টা সরব হয়েছে বিজেপি। যুযুধান দুপক্ষের চাপানুতরে ভোটের আগে বাংলা সরগরম। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাজেটে ভোটমুখী বাংলা ঠিক কি পেল তা নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছে। বিজেপি বলছে বাংলা অনেক কিছু পেয়েছে, আর শাসক দল বলছে না, সেরকম ভাবে কিছুই পাইনি আমরা। তবে বাজেট যখন শুনলাম তখন বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের প্রসঙ্গ উঠে এলো বটে। বিজেপি বলছে অনেক প্রকল্প অর্থমন্ত্রী কথা বলেছেন যেগুলো ঘুরিয়ে বাংলার মানুষ তার সুবিধা পাবে, কিন্তু আদতে আমরা ঠিক কি পেলাম, মানে বাজেটে বাংলা কি ভেট পেল সেদিকে এবার নজর রাখি। কেন্দ্রীয় বাজেট যেদিন পেশ হলো তখন পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে নতুন প্রকল্পের তালিকায় সংসদে পেশ করলেন তার মধ্যে ভোটমুখী রাজ্যকে সরাসরি ছুঁয়ে যাচ্ছে 3টি প্রকল্প, যার মধ্যে প্রথমটি হলো শিলিগুড়ি থেকে বারাণসী হাইস্পিড রেল করিডর। বাজেটে দেশজুড়ে মোট 7টি নতুন হাইস্পিড রেল করিডরের ঘোষণা করেন অর্থমন্ত্রী, যার মধ্যে অন্যতম শিলিগুড়ি বারাণসী করিডর। এই রেল রুট চালু হলে উত্তরবঙ্গ এবং উত্তর ভারতের মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। হাই স্পিড রেলওয়ে করিডর মানে হচ্ছে বুলেট ট্রেন। আহমেদাবাদ মুম্বাইয়ের পর দ্বিতীয় বুলেট ট্রেন পেতে চলেছে শিলিগুড়ি। এর থেকে বড় খবর কি হতে পারে? উই আর সো হ্যাপি। কয়েকদিন আগেই 5টা ট্রেন বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের, বন্দে ভারতের স্লিপার ট্রেন আর এবার বুলেট ট্রেন। শিলিগুড়ি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিশে গেল। তবে নির্মলা সীতারামনের ঘোষণায় ছিল হাই স্পিড ট্রেন, কিন্তু রাজ্য বিজেপির দাবিতে সেটা হয়ে যায় বাংলার বুলেট ট্রেন প্রাপ্তির খবর। বাংলার দ্বিতীয় প্রাপ্তি হলো ডানকুনি সুরাট ফ্রেট করিডর। বর্তমানে পণ্য পরিবহনের জন্য লুধিয়ানা থেকে ডানকুনি পর্যন্ত ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর এবং দাদরা থেকে JNPT পর্যন্ত ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর রয়েছে। এবার এই দুই রুটের সংযোগ করবে ডানকুনি সুরাট ফ্রেট করিডর। যদিও এই ঘোষণাকে নতুন বলতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ আই প্লেস দ্য বাজেট। দেয়ার ইউ উইল সি আই হ্যাভ মেনশন অ্যাবাউট ডানকুনি অ্যান্ড অমৃতসর। দ্যাট ইজ নট দেয়ার pending about these 15 years. It is already on process and we have started working there. রবিবারের বাজেট ঘোষণায় বাংলার আরেক প্রাপ্তি ইন্টিগ্রেটেড ইস্ট কোস্ট করিডোরের অংশ হিসাবে দুর্গাপুরের শিল্প করিডর। কেন্দ্রীয় সরকারের পূর্বোদয় পরিকল্পনার অংশ হিসাবে পূর্ব ভারতের শিল্প ও বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। এবার দুর্গাপুরকে ওই প্রকল্পের গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র বা নোড হিসাবে তৈরির কথা ঘোষণা হলো বাজেটে। তাই তৃণমূল বাজেটে বাংলা বঞ্চিত বলে অভিযোগ তুললেও পাল্টা প্রচারে নেমেছে বিজেপি। গত বছর একটা স্লোগান শুনেছিলাম, চাইনা মোদের বুলেট কার, মমতা দিয়ে আরেকবার বুলেট ট্রেন চলবে। বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত উত্তরবঙ্গ থেকে বুলেট কার, শিলিগুড়ি থেকে বারাণসী, বারাণসী থেকে দিল্লি, আরেকটা নতুন ফ্রেট করিডোর ডানকুনি থেকে। এই বাজেট দূরদর্শিতা দেবে। শুধু এই 3টি প্রকল্পই নয়, নতুন কেন্দ্রীয় বাজেটে শিক্ষা, কর্মসংস্থান এবং আয়কর সংক্রান্ত একাধিক সুযোগের কথাও বলা হয়েছে। বিজেপির দাবি, এই সিদ্ধান্তগুলির সুফল গোটা দেশের সঙ্গে বাংলার মানুষও সমানভাবে পাবেন। তবে এই সুবিধাগুলো বাস্তবে কতটা বাংলার মানুষের কাছে পৌঁছবে? তৃণমূল কিন্তু সেই প্রশ্নটাও তুলছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আয়কর কাঠামোয় কোনো পরিবর্তন নেই। মধ্যবিত্তরা তারা কিছুটা হলেও হতাশ। দেখুন, দুদিন আগে আর্থিক সমীক্ষায় সেখানে দেখা গেছে যে মধ্যবিত্তরাই আশা, মধ্যবিত্তরাই ভরসা। আনন্দ ভি নাগরাজন গোটা 2টো প্যারাগ্রাফ জুড়ে মধ্যবিত্তদের কথা লিখেছেন। স্পষ্ট বলেছিলেন যে কোটিপতিরা নয়, মিডল ক্লাসই দেশের শক্তি। বছরে 5 লক্ষ টাকা বা তার বেশি আয় ভারতে এমন মানুষের সংখ্যা কম বেশি 7 কোটি। এদের একটা অংশ রিটার্ন ফাইল করেন, আবার অনেকে ট্যাক্স দিলেও রিটার্ন ফাইল করেন না। বছরে 5 লক্ষ টাকা আয় করলে তবেই মধ্যবিত্ত বলা যায়। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পর্ষদ তেমনটাই মনে করছে। তবে এই মনে হওয়াটার সরকারি স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা কম।
দেশের প্রাক্তন মুখ্য আর্থিক উপদেষ্টা বলছেন, ভারতের বেশিরভাগ মানুষ নিজেদের মধ্যবিত্ত ভাবতেই ভালোবাসেন। যদিও বর্তমান আর্থিক মাপকাঠিতে এদের অনেককেই মধ্যবিত্ত বলা যায় না। সরকার কেন এই বিপুল সংখ্যক মানুষকে চটাতে যাবে? বিশ্বব্যাংকের মতে দিনে 250 টাকা বা তার কম আয় করা হলে গরিব বলা যেতে পারে। 250 থেকে 750 টাকা আয় হলে নিম্নবিত্ত। ভারতে নীতি আয়োগ এমন করে শ্রেণীবিভাগ করেনি। তবে 2025-এর মাঝামাঝি কেন্দ্রীয় সংস্থা জানিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে মাসে 20 থেকে 40 হাজার টাকা আয় হলে নিম্ন মধ্যবিত্ত ধরতে হবে, 40 থেকে 1 লক্ষ টাকা আয় হলে মধ্যবিত্ত, 1 থেকে 5 লক্ষ টাকা আয় হলে উচ্চ মধ্যবিত্ত। নীতি আয়োগ যাই বলুক, বাস্তব অন্য কথা বলে। বছরে আয় 5 লাখ বেশি বা কম হোক, ভারতে কিন্তু কোনোদিনই আর্থিক মাপকাঠিতে মধ্যবিত্তদের মাপা সম্ভব নয়। মধ্যবিত্ত নিয়ে বরাবরই ভারতীয় সমাজে এক ধারণা, রোজগার যাই হোক, ভারতে মোটামুটি খেয়ে পড়ে বেঁচে থাকা মানেই মধ্যবিত্ত। গত 2.5-3 দশকে মধ্যবিত্তদের হাত ধরেই ভারতের উত্থান। চতুর্থ বড় আর্থিক শক্তি হয়ে পড়ার পিছনেও ইঞ্জিন বলতে মধ্যবিত্তরা। তাল কাটে কোভিড আছড়ে পড়ার পর। গত 5 বছরে মধ্যবিত্তদের সঞ্চয় কমেছে। ইএমআই এর চাপে অনেকেই ঋণ খেলাপির তালিকায়। আর্থিক সমীক্ষা বা বাজেটে অনেক কিছুই উঠে আসে, সেগুলোর খোঁজ খবর নিলে চমকে উঠতে হয়। ভারতে মধ্যবিত্তরা কেমন আছেন সেটা দেখতে দেশজুড়ে সমীক্ষা চালায় উপদেষ্টা সংস্থা মার্সেলাস। সেখানে কি উঠে এলো? খরচের ধাক্কায় বড়সড় সমস্যায় মধ্যবিত্তরা। আয়ের তুলনায় বেশি খরচ করছেন 25% নাগরিক। একাধিক ঋণ নিয়ে খরচ সামলানোর চেষ্টা। বিকল্প আয় না থাকায় ঋণের জালে 35% মধ্যবিত্ত। যদিও বিএনপি পরিবার, ওয়ার্ল্ড ব্যাংক এমনকি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আলাদা আলাদা সমীক্ষায় একটি কমন লিঙ্ক, ভারতে এখন মধ্যবিত্তদের রাজ, মধ্যবিত্তদের হাতেই ছুটছে অর্থনীতি। ওয়ার্ল্ড ব্যাংকের সমীক্ষায় দাবি, কোভিডের পর কয়েক বছরের টালমাটাল কাটিয়ে উঠেছেন মধ্যবিত্তরা। 2025 সালে উৎসবের মরশুম থেকে আবারও শুরু হয়েছে মধ্যবিত্তদের ঝোড়ো ইনিংস। 2026-এর জানুয়ারি মাসে দাভোসে দাঁড়িয়ে ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট অজয় বঙ্গা বললেন, মধ্যবিত্তদের হাত ধরেই ভারতের উত্থান হয়েছে, আগামী দিনেও সেটাই থাকবে। এই মানুষগুলোর হাতে কিভাবে একটু একটু করে বদলে যাচ্ছে অর্থনীতি? এদের অন্তত 40% শেয়ার বাজারে লগ্নি করেছেন। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপিতে 33% এদের লগ্নি। বাড়ি গাড়ির পাশাপাশি নতুন লগ্নির পথে এদের একটি অংশ। এদের বড় অংশই জীবনযাপনের মান বাড়াতে নিয়মিত খরচ করছেন। অনেকেই দ্বিতীয় ফ্ল্যাট কেনার পথেও হাঁটছেন। বর্তমানে দেশের মোট জনসংখ্যার 31%ই মধ্যবিত্ত শ্রেণীর আওতায় রয়েছেন। 2047 সালের মধ্যে যা বেড়ে হবে 61%। আগামী 1.5 দশকের মধ্যে পণ্য ক্রয়ের নিরিখে দুনিয়ার সবচেয়ে বড় বাজার হয়ে উঠবেন মধ্যবিত্তরাই। সোমনাথ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, প্রাইভেট স্কুলে কতজন পড়তে পারে? প্রত্যন্ত এলাকায় সেই সুযোগ এবং পরিকাঠামো কোনোটাই নেই, তাই ভরসার জায়গা সরকারি স্কুল। সেই সরকারি স্কুলগুলো তো ঢুকছে। এই চন্দ্রকোনায় দেখুন, শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে গেল, সরকারি স্কুল বন্ধ হয়ে গেল। আর প্রত্যেকে কি বলছে জানেন? এই সরকার খেলা মেলায় অর্থ দিতে পারে, কিন্তু একটা শিক্ষক দিতে পারে না সরকারি স্কুলে। এই স্কুলটা যদি আমাদের চালু যদি না হয়, আমরা ভোট কাউকে দেবো? ভোট আসলে ভোট দিতে যাবো নি, আর নেতাদের সাথে ঝগড়া করবো। স্কুলে নেই মাস্টার মশাই, তাই মাসের পর মাস বন্ধ গ্রামের স্কুল। কোথাও কাউকে বলেই কাজ হয়নি। এবার ভোট বয়কটেরই ডাক দিলেন গ্রামবাসীরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় 2000 সালে নিচু চালতা বান্দি শিশু শিক্ষা কেন্দ্রটি চালু হয়। প্রথমে স্কুলে ছিল 3 জন শিক্ষক, বর্তমানে পড়ুয়া সংখ্যা প্রায় 70। কিন্তু একমাত্র শিক্ষকও কয়েক মাস আগে অবসর নিয়েছেন। তারপর থেকেই স্কুলের গেটে ঝুলছে তালা। দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি আমরা, মেলাতে টাকা দিচ্ছে, খেলাধুলোয় টাকা দিচ্ছে, আমাদের এখান থেকে বাচ্চারা পড়তে যেতে যাচ্ছে না, কেন অনেকটা রাস্তা অতিক্রম করে যেতে হচ্ছে। যে এত খেলাধুলোয় টাকা দিচ্ছেন আপনি, স্কুলে কেন বন্ধ হয়ে যাচ্ছে? স্কুলটা ছেলেগুলো সব ঘরে বসে আছে, হাই রুট পেরিয়ে তারা বাইরে যে স্কুলে যাবে তারা দূরত্ব যেতে পারছে না, বাড়িতে প্রায় হাফ ছেলে রয়ে যাচ্ছে। সব প্রশাসনের কাছে, সব আইনে সব জায়গায় ছোটাছুটি চলছে, আমাদের কোনো ফলাফল পাইনি। ছেলেদের পড়ানোর জন্য আমাদের মাস্টার দিতে হবে, কেন মাস্টার দিবেনি? অতগুলি ছেলে। ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক দরজা। ওইখানে নয়, ওটা চন্দ্রকোনা বিধানসভার বহু শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ। তৃণমূলের আমলে শিক্ষা ব্যবস্থাকে কোন জায়গাতে নামিয়েছে সে কথা বলার কোনো অপেক্ষা রাখে না। আর আজকের দিনে দাঁড়িয়ে এই শিক্ষাকে বাঁচাতে গেলে বিজেপিকে দরকার। আমাদের কাছে খবর আছে যে 2-1টা শিশু শিক্ষা স্কুল সেটা বন্ধ আছে। বাচ্চাদের যাতে করে কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা তাদেরকে অন্য স্কুলে আমরা স্থানান্তরিত করছি। ভরসা সরকারি স্কুলে সংকট, পড়াশোনা লাটে ওঠার জোগাড়। বহু স্কুল খোলার লোকই নেই, ঝাঁপ পড়ছে অনেক স্কুলে। জোড়াতালিতে শিক্ষার শিরদাঁড়া সোজা হবে?
অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। দূষণের আশঙ্কা, সেই দূষণের আশঙ্কায় পুরুলিয়ার বড়াবাজারে সেখানে খাদানের একটা প্রতিবাদ করছেন যারা গ্রামবাসীরা রয়েছেন। তারা বলছেন কোনোভাবেই সেখানে খাদানটা হতে দেবেন না এবং তার জন্য পুলিশের লাঠিচার্জ হয়েছে। সেই লাঠি খাওয়ার পরেও গ্রামবাসীরা নিজেদের দাবিতে একেবারেই অনড়। লোকালয়ে পাথরের খাদান, দূষণ ছড়ানোর আশঙ্কা। আপত্তি তুলে দলমত নির্বিশেষে একজোটে প্রতিবাদে গ্রামবাসীরা। কেসার বা খাদান এখানটা জীবন দিতে হয়তো দিব, আমরা করতে দিব না। জীবন যাক, আমরা খাদান করতে দেব না। খাদান বা কেসার আমরা করতে দেব না, দুটোই করতে দেব না। পুরুলিয়ার বড়াবাজারে সরবেরিয়ায় 3000 মানুষের বাস। তারা বেশিরভাগই আদিবাসী। সেখানে 1.4 হেক্টর জমিতে পাথর খাদান করার অনুমতি দেয় রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে গ্রামবাসীরাই খাদানের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন। শুক্রবার সেই আন্দোলন চরমে পৌঁছয়। এলাকায় পুলিশ গেলে গ্রামবাসীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বাদ যায়নি লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটানো। আমাদেরকে গাদরি করে মারা ধরা, এটা কি পুলিশের কাজ? ও কি খাই লেখাপড়া শিখেছে পুলিশ? পাবলিককে মারার জন্য না পাবলিকের উপকার করার জন্য? কিন্তু এসবের পরেও গ্রামবাসীরা নিজেদের দাবিতে অনড়। কোনো মতেই গ্রামের পাশে খাদান হতে দিতে রাজি নন তারা। খাদান চালু হলে ভবিষ্যতে এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ ছড়াবে বলে আশঙ্কা গ্রামবাসীদের। খাদান খননের সময় বিস্ফোরণের ফলে কম্পনে গ্রামের বাড়িঘরে ফাটল ধরতে পারে বলেও তাদের দাবি। খাদান হচ্ছে, আমি তো একটা গর্ভবতী মা, তাহলে ছেলের ভবিষ্যৎটা কি হবে? এই যে মাটির খাটো খাটো বাড়ি আমাদের, যদি কোনো কিছু হয়ে যায় তো তারা কি আমাদের দায়িত্ব নেবেন? খাদান কেসার করলে আমাদের ভবিষ্যৎটা, আমাদের ছেলে পুলেদের ভবিষ্যৎটা কি হবে? আমাদের ছেলে পুলেরা তো একদিনকে মরবে। বম প্লাস্টিক সব দিবে, তাহলে আমাদের ঘর গিলা দুল 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 করবে, আমাদের মাটির দেয়াল, তাহলে আমাদের পড়ে গেলে আমাদের ছেলে পুলে সব আমরা মরে যাবো, তাহলে আমরা থাকবো কোথায়? যদিও খাদান মালিকের দাবি নিয়ম মেনেই কাজ হবে। ये মেনেই আমাদের রুলস রেগুলেশন মেনে আমাদের মাইনিং লিজ পারমিশন পেয়েছি আমরা। আর আমাদের রাস্তা থেকে যেটা বলছেন, রাস্তা থেকে ডিস্টেন্স মেনটেন করে যেটা মাইনিং এর রুলস আছে সেই হিসাবে যতটা মেনটেন করা দরকার সেইটা অবশ্যই আমরা মেনটেন করব। আমার সেই হিসাবে মাইনিং প্ল্যান পাস হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। কথায় বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানকে সবুজ সংকেত দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই ঘাটালের মানুষ খুশি, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান তো হবে। এবার আশঙ্কায় রয়েছে আরামবাগের মানুষ। তাদের কি হবে? তাদের এখন যা পরিস্থিতি, তাতে তাদের এই মাস্টার প্ল্যানের জন্য খারাপ অবস্থা হবে না তো? বন্যার চিহ্নগুলো এখনো চোখের সামনে। বর্ষা আসতে ঢের দেরি, কিন্তু আরামবাগ সহ হুগলির বিস্তীর্ণ অংশের মানুষ বেজায় চিন্তায়। ঘাটালকে বাঁচাতে কাজ শুরু হয়েছে মাস্টার প্ল্যানের। এই মাস্টার প্ল্যান কি আরামবাগ বা খানাকুলের জন্য বিপদ? ঘাটাল বাঁচবে, ডুববে কি হুগলির এই জনপদগুলো? শুধু ঘাটাল মাস্টার প্ল্যান করলে তো হবে না, তাহলে খানাকুলের মানুষ সেই বিপর্যয়ের মুখেই থাকবে। আমরা ভেসে যাবো, জলের চাপ হবে প্রচুর, আমাদের হানা হবে, চারধারে হানা যেমন হয়ে যাচ্ছে। আরামবাগের ধান্যঘড়িয়া ঘাটাল থেকে শিলাবতী আর বাঁকুড়ার দিক থেকে দ্বারকেশ্বর এসে এখানেই মিলিত হয়। তৈরি হয় রূপনারায়ণ, যা বয়ে চলে হুগলির পাড় ধরে। দ্বারকেশ্বরের জলের স্রোত এমনিতেই বেশি। ঘাটাল মাস্টার প্ল্যানে শিলাবতী স্রোত বাড়বে, যার ফলটা ভুগতে হতে পারে আরামবাগকে। 8এর দশকে ঘাটাল মাস্টার প্ল্যানের অংশ ছিল আরামবাগও, কিন্তু এবার ভাবনায় শুধুই ঘাটাল। শুধু ঘাটালকে যদি পরিকল্পনার অংশ গ্রহণ করা হয়, তাহলে বাকি অংশটার অবস্থা কি থাকবে? এটা খুব বিপজ্জনক জায়গায় ভাবা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানে ঘাটালের বন্যা সমস্যার স্থায়ী সমাধান তো হবেই না, বরং তা খানাকুলের বন্যা সমস্যার উপর চাপ আরো বাড়াবে। রূপনারায়ণের নাব্যতা কমেছে। জেলার মধ্যেই আছে দামোদরের শাখা নদী মুন্ডেশ্বরী। মুন্ডেশ্বরীর ওপর থাকে ডিভিসির জলের চাপ, একদিকে রূপনারায়ণ, অন্যদিকে মুন্ডেশ্বরী। মাঝে সাঁড়াশি চাপে নাজেহাল অবস্থা হয় খানাকুলের। পুরো চাপটাই যেন হুগলির কাঁধে।
এই সরকারের পরিকল্পনা ত্রুটির জন্য ঘাটার মাস্টার প্ল্যান থেকে আরামবাগ সাব ডিভিশন বাদ হয়ে গেল এবং এটা পরিকল্পনা করেছে আমি মনে করি। আমাদের গেঁয়ো কথায় যাকে বলে আনারিগিরি করে ওইটা ওখানে মাস্টার প্ল্যানটা কার্যকরী হচ্ছে। আরামবাগ মহকুমা সহ আমাদের গোঘাট জলের তলায় তলিয়ে যাবে। মাস্টার প্ল্যান হলে আরামবাগ যে একেবারে বঞ্চিত আমি বলবো না, যেটা দেখুন অরোরা খাল সংস্কার হচ্ছে, একটা জায়গায় শেষ হয় আর একটা জায়গায় শুরু হয়। এদিকের মানুষ যদি পরিষেবা পায় তাহলে এদিকের মানুষও কিন্তু খুব একটা বঞ্চিত হবে না। ঘাটাল জল যন্ত্রণা থেকে মুক্তির আশায়, আর আরামবাগ সহ হুগলির বিস্তীর্ণ অংশ আশঙ্কায়। কারো পৌষ মাস, কারো সর্বনাশ বলেই কি? দুর্নীতির অভিযোগ আবাসে। দেখুন, বাংলার বাড়ি প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার, আর সেখানেও কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের নেতার বিরুদ্ধে। 1,20,000 টাকা করে বরাদ্দ করা হয়েছে। অভিযোগ 20,000 টাকা করে না দিলে নাকি নাম কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এমনকি বাঁকুড়ায় কাটমানির 20,000 টাকা না দেওয়ায় 11 জন পরিবারের নাম কাটা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই কাগজের টুকরোটাতেই ছিল সরকারি ঘর পাওয়ার আশা, কিন্তু কাটমানি দিতে না পারায় সেই ফর্মটাই ছিঁড়ে ফেললেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। অভিযোগ তেমনটাই। নদিয়ার নাকাশিপাড়ায় টিনের চালের বাড়ি জাহিদুল শেখের। আবেদন করেছিলেন সরকারি ঘরে, কিন্তু সার্ভে ও তালিকায় নাম তোলার জন্য দিতে হবে 20,000 টাকা, না হলে টিনের বাড়ি টিনেরই থাকবে। স্পষ্ট বলে দেন বীরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য উকিল আলী মণ্ডল। আমার কাছ থেকে টাকা চাচ্ছে, তারপরে ঘরে ইনকোয়ারি করাবে বলছে। ঘরের ডকুমেন্টসগুলো ছিল সেগুলো ছিঁড়ে ফেলেছে, সেগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে, বা এটাও আমাকে বলেছে যে তুই যা পারিস করে নিগা, তোকে আমি ঘর দেব না। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জাহিদুল শেখ। অভিযোগ শুনে তৃণমূল পঞ্চায়েত সদস্য চক্রান্তের তত্ত্ব আওড়ে দিয়েছেন। আমাদের কর্মচারী যখন ওখানে ইনকোয়ারি করতে যায়, ওই পরিস্থিতিতে ওকে গালিগালাজ করে এবং হেনস্থা করে এবং ওর উপর ভাড়া বাড়িতে থাকেন। পঞ্চায়েতের প্রধান প্লাস সেক্রেটারির পয়সা চেয়েছে আমাদের কাছ থেকে, আমরা পয়সা দিতে পারিনি, সেজন্য আমাদের বাড়িগুলো কাটা হয়েছে। এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার নামে বাড়ি অবশ্যই এসেছে, আমার নামে বাড়ি সেটা সরকার মনে করেছেন পাওয়ার যোগ্য, তাই উনি আমাকে দিয়েছেন। মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন বাড়ির জন্য বাংলার মানুষকে কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না। তোমাদের দয়া দরকার নেই, আমাদের মতো করতে দাও। সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে করে দেব। কাউকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নয়, বাংলা ভিখিরি নয়। কিন্তু মুখ্যমন্ত্রী যে সরকারি টাকা দিচ্ছেন তার দিকে যে তৃণমূলের নিচু স্তরের একটা অংশ চাতক পাখির মতো তাকিয়ে, ভোটের আগে এই যে বড় করে খাওয়ার সুযোগ। মহাদেব কুণ্ডু ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এ যেন আমার পাড়ায় নিজের সমাধান, বারোয়ারি মন্দিরের ছাউনি হবে। কিন্তু তিনি ভাবলেন বেপাড়ায় কেন টাকা যাবে, তাই কায়দা করে নিজের মন্দিরের ছাউনি বানিয়ে ফেললেন। কে? একজন তৃণমূল কংগ্রেস নেতা। না, এই অভিযোগ কিন্তু বিরোধীরা করছে না, এই অভিযোগ করছে তৃণমূলেরই একাংশ। গোঘাটে এই করিতকর্মা নেতাকে নিয়ে এখন চর্চা তুঙ্গে। নিজের ব্যক্তিগত সিদ্ধেশ্বর কালী মন্দিরে 30 নম্বরে টাকা লিজে সেট করছে। বারোয়ারির বরাদ্দে ব্যক্তিগত মন্দিরের ছাউনি, সরকারি টাকায় তৃণমূল নেতার বাড়ির মন্দিরের শেড। শাসক নেতার হাত যশ বোধহয় একেই বলে। হুগলির গোঘাটের কুমুর সাহেব পাড়ার সমাধান প্রকল্পে একটি শেড হওয়ার কথা ছিল 230 নম্বর বুথের এই বারোয়ারি কালী মন্দিরে, কিন্তু গ্রামবাসীরা দেখলেন সেখানে কাজ না হয়ে মালপত্র চলে গেল 229 নম্বর বুথের তৃণমূল সভাপতির বাড়িতে। সেখানেই রীতিমতো পোস্টার দিয়ে চলছে কাজ। গ্রামের মানুষজন ঠিক করেছিল এইখানে সেট করে দিতে হবে, কিন্তু সেই সেট চলে গিয়েছে তৃণমূলের বুথ সভাপতি অভিজিৎ বটব্যালের পার্সোনাল মন্দিরে। প্রায় 3 লক্ষ টাকা শেড হাটে হাড়ি ভেঙেছেন এলাকার তৃণমূল নেতারাই। 230 নম্বর বুথের তৃণমূল সভাপতির অভিযোগ, পাশের বুথ সভাপতি সরকারি টাকায় মন্দিরের শেড বানাচ্ছেন। কালী মন্দির নির্মাণের জন্য দেওয়া ছিল, সেইখানেতে দেখা যাচ্ছে 29-এ আমাদের মেম্বার তার নিজস্ব কালীতলায় উনি নিয়ে চলে যাচ্ছে। জানেই কি হবে, উপর থেকে নিচুতলা পর্যন্ত তো চোরে ছেয়ে গেছে ওদের। আমরা চাইছি আমাদের 30 নম্বর বুথের টাকা 30 নম্বরেই হোক। তৃণমূল নেতা অভিজিৎ বটব্যালের বিরুদ্ধে ভিডিওর কাছে নালিশও জানিয়েছেন বাসিন্দাদের একাংশ, যাকে হাতিয়ার করে তীর ছুড়ছে বিজেপি। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি যা হচ্ছে
নিয়ম মেনেই হচ্ছে। তৃণমূলের ব্লক সভাপতি থেকে শুরু করে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার পর্যন্ত এখানে পুরো টাকাটা আত্মসাৎ করার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ ভুল কথা। যেখানে অ্যাকশন প্ল্যানে নাম দেওয়া ছিল সেই জায়গাটি সঠিক জায়গাতেই কাজটা হচ্ছে। 12 ইয়ারই নয়, গোঘাটের তৃণমূল নেতার কাছে ব্যক্তিই বোধহয় বড়। বেনিয়মের ছাউনির নিচে কাকে রাখা হবে সেই পাপ পুণ্যের হিসেব আর কে রাখে? আরামবাগ থেকে তন্ময় বৈরাগী রিপোর্ট, TV9 বাংলা। নির্বাচনের মুখে কোনো প্রকল্প ঘোষণায় সবার আগে যে শব্দটা মাথায় আসে সেটা হলো উপহার। আর এই উপহার হয় আম আদমির জন্য, কিন্তু দলটার নাম যদি হয় তৃণমূল, তাহলে সেই উপহারটা অবশ্যই আম আদমি নয়, হয়ে যায় খাস আদমির জন্য। কেন এই কথা বলছি, দেখুন একটা বিশেষ রিপোর্ট। অঙ্ক আমাকে দেওয়া হলো, সত্যি আমি গর্বিত। তার কতটা বীরত্ব? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। সিপিএমের আর্থিক সংকট কি কেটে গেছে? তার কারণ অভাবে পড়ে যে পার্টি অফিস বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল সেই পার্টি অফিস পুনরুদ্ধার করলেন বাম কর্মী সমর্থকেরা। পূর্ব বর্ধমানের ঘুষকরায় মিছিল করে পার্টি অফিসে গেলেন সমর্থকেরা। বিধানসভায় শূন্য, সঙ্গে নাকি পকেটেও টানছিল, তাই পূর্ব বর্ধমানে ঘুষকরায় পার্টি অফিসই ভাড়া দিয়ে দিয়েছিল সিপিএম। সেই পার্টি অফিসই পরিণত হয়েছিল অনুষ্ঠান বাড়িতে। এবার সেই অফিস পুনরুদ্ধার করলো সিপিএম। আমরা যা পজিশন নেওয়া সামনে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যা নির্বাচনী কার্যক্রম সেটা এখান থেকে শুরু হবে। 1999 সালের মে মাসে প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ চৌধুরীর হাত ধরে ভবনটির উদ্বোধন হয়। দীর্ঘদিন ধরে এখান থেকেই ঘুষকরা শহরে সিপিএমের সাংগঠনিক কাজকর্ম পরিচালিত হতো। 2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সিপিএমের সংগঠন দুর্বল হতে শুরু করে। 2019 সালে পার্টি অফিস ভাড়া দেয় সিপিএম। বছরে 1,80,000 টাকা ভাড়া ছিল। অভিযোগ, 3 বছরের চুক্তি শেষেও বাড়ি খালি করছিল না ভাড়াটে। আগামী 12 ফেব্রুয়ারি শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে সিপিএম। শনিবার ধর্মঘটের সমর্থনে ঘুষকরা শহরে মিছিল করে তারা। মিছিল লজপাড়া এলাকায় পৌঁছানোর পরেই সিপিএম এর কর্মীরা রবীন সেন ভবনের দখল নেন। আমরা মেনটেন করতে পারছি না, সঙ্গত কারণেই কিছু কিছু জায়গায় আমাদের কিছু অফিস ভাড়া দেওয়া, লিজে দেওয়া, এগুলো আমাদের দিতে হয়েছিল। ঠিক অনুরূপভাবে এটাও করেছিলাম। তৃণমূল অবশ্য এ নিয়ে সিপিএমকে খোঁচা দিতে ছাড়েনি। তার সম্পত্তি উদ্ধার করেছে, আমার খুব ভালো লাগছে, কিন্তু এইটা যদি উদ্ধার হয়, যেটা সিপিএম পার্টি লিজ দিয়েছে বিজেপিকে ভোটগুলো, ওইটা যদি উদ্ধার হয় ভালো হয়। আর বিজেপি সিপিএম এর পার্টি অফিস পুনরুদ্ধারের নেপথ্যে তৃণমূলের হাত দেখছে। হঠাৎ এখন তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে সিপিএম যেভাবে সহযোগিতা করছে, তারই প্রতিদান হিসেবে সিপিএমকে এই দলীয় কার্যালয় উদ্ধার করতে সহযোগিতা করলো তৃণমূল কংগ্রেস। কারণ এই সিপিএমই নো ভোট টু বিজেপি করে 21-এ ক্ষমতায় আসতে সাহায্য করেছিল। নিন্দুকেরা বলাবলি করে বাম আমলে বাড়ির মালিক ভাড়াটে সমস্যাও মিটত পার্টি অফিসে, কিন্তু এখনো ঘুষকরায় নিজেদের পার্টি অফিস থেকে ভাড়াটা তুলতে নাকানি চোবানি খেতে হচ্ছে সিপিএমকে। যদিও অবশেষে পার্টি অফিস ফের নিজেদের দখলেই এনেছেন সিপিএম নেতাকর্মীরা, কিন্তু 26-এর বিধানসভায় ভোট কতটা নিজেদের দিকে টানতে পারেন সেটাই দেখার। মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা।